লেখিকা সুকন্যা গোস্বামীর একটি খুনের গল্প। প্রায় 1 মাস বাদে আবার পিপলিরা 3 বন্ধু একত্র হলো। পিপলিদের 3 তলার ছাদের এই ঘরটা ওদের 3 বন্ধুরই খুব প্রিয়। অনেকদিন আর কোনো কেস ওদের হাতে আসেনি, সেই নিয়েই 3 জনের কথা হচ্ছিল। ওরা 3 জন মানে পিপলি, কুহক আর কস্তুরী। পিপলি জার্নালিজম নিয়ে পড়ছে, তার সঙ্গে ফরেনসিক সায়েন্স নিয়ে ডিস্টেন্সে কোর্স করছে। কুহক পড়ছে কম্পিউটার সায়েন্স নিয়ে, আর কস্তুরী পড়ছে সাইকোলজি নিয়ে। 3 জনের প্রথম আলাপ হয় প্রায় 2 বছর আগে চাঁদিপুরে। একটি ছোট্ট মেয়ে হারিয়ে যাওয়ার কেসের সমাধান করতে গিয়েই 3 জনের বন্ধুত্ব হয়। তারপর থেকে সময় পেলেই 3 মাথা এক হয়। পরপর বেশ কয়েকটা কেসের রহস্যভেদ করার জন্য গোয়েন্দা বিভাগের অফিসার রণজয় বসুর সঙ্গে ওদের বেশ ঘনিষ্ঠতা হয়েছে। রণজয় বসুকে ওরা রণ কাকু বলেই ডাকে। মাঝে মাঝে বিভিন্ন কেসের ব্যাপারে আলোচনা করতে রণজয় বসু পিপলিদের বাড়িতে আসেন। পিপলিরা 3 জনই হতাশ হয়ে বসেছিল। হঠাৎ কুহক বলল, আর ভালো লাগছে না, নতুন কোনো রহস্য না পেলে চলছে না। এমন সময় হঠাৎ পিপলির মোবাইল বেজে উঠল। 3 জনেই মোবাইলের রিংটোন শুনে লাফিয়ে উঠল। পিপলির নম্বর দেখে বলল, অচেনা নম্বর। কস্তুরী বলল, নিশ্চয়ই কোনো কেস। কুহক বলল, অত আলোচনা না করে ফোনটা রিসিভ কর। পিপলি মোবাইলে হ্যালো বলতেই ওপারে একটি মহিলা কণ্ঠ শোনা গেল। হ্যালো, আমি কি মিস পিপলির সাথে কথা বলতে পারি? পিপলি বলছি। পিপলি মোবাইলের স্পিকার অন করে দিল। কুহক আর কস্তুরী মনোযোগ দিয়ে কথোপকথন শুনতে লাগলো। মহিলা কণ্ঠ বলল, আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, মনে হয় আমাকে কেউ মারতে চায়। ভদ্র মহিলার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছিল বেশ উত্তেজিত হয়ে রয়েছেন। পিপলি বলল, আপনি উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রেখে আমায় সব কথা খুলে বলুন। মহিলাটি বললেন, আমি উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের কাছে একটা ভাড়া বাড়িতে থাকি। একাই থাকি। কয়েকদিন ধরেই মনে হচ্ছে সব সময় আমায় কেউ অনুসরণ করছে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পাচ্ছি না। পিপলি কিছু জিজ্ঞেস করার আগেই ফোনের অপর প্রান্তে কোনো কিছু ভারী জিনিস পড়ার একটা আওয়াজ শুনতে পেল। পিপলি বেশ কয়েকবার হ্যালো হ্যালো করল, কিন্তু অপর প্রান্তে আর কোনো সাড়া শব্দ পেল না। পিপলি কুহক আর কস্তুরীর সাথে আলোচনায় বসল। পিপলি ভালো করে ভেবে বলল, ভদ্রমহিলা যখন কথা বলছিলেন তখন পেছনে মন্দিরের ঘণ্টা শুনতে পাওয়া যাচ্ছিল, তার মানে কাছাকাছি কোনো মন্দির আছে। কুহক বলল, কিন্তু ব্যাপারটা শুরু হওয়ার আগেই তো থমকে গেল। কস্তুরী জিজ্ঞেস করল, আর কোনো শব্দ শুনতে পেয়েছিস? পিপলি উত্তর দেওয়ার আগেই আবার মোবাইল বেজে উঠল। পিপলি দেখল একটু আগে যেই নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই একই নম্বর। পিপলি সঙ্গে সঙ্গে ফোনটা ধরে হ্যালো বলতেই সেই মহিলার কণ্ঠ শুনতে পেল। হ্যালো, পিপলি বলছেন, আমার ভীষণ বিপদ। পিপলি ভদ্রমহিলাকে থামিয়ে জিজ্ঞেস করল, আগে আপনার নাম আর কোথা থেকে বলছেন সেটা বলুন। অপর প্রান্তের মহিলা কণ্ঠ বলল, আমার নাম মিনতি। আমি কলেজ স্ট্রিটের কাছেই কেশবচন্দ্র সেন স্ট্রিটে একটা ভাড়া বাড়িতে থাকি। একটু আগেই আমার ঘরের সামনে কে বা কারা একটি ছেলেকে ফেলে রেখে গেছে। মাথায় আঘাতের চিহ্ন সুস্পষ্ট, এখনো জীবিত আছে। পিপলি মিনতির ভাড়া বাড়ির ঠিকানা নিয়ে বলল, আমরা এক্ষুনি বেরোচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাব। প্রায় ঘণ্টাখানেক বাদে পিপলিরা মিনতির বাড়ির সামনে পৌঁছল। পিপলি দেখল বাড়ির পাশের একটি মন্দির রয়েছে, কিন্তু বাড়ির সামনে কিছু লোকের জটলা দেখে পিপলিরা চিন্তিত হয়ে পড়ল। সামনে এগিয়ে গিয়ে কস্তুরী একটি লোকের কাছে মিনতির খোঁজ করল।
লোকটি বলল, তাকে আর পাবেন কি? তিনজনই একসাথে বলল, মানে? লোকটি বলল, সে আর নেই গো, ওই দেখো পড়ে আছে। তিনজনেই সামনে এগিয়ে গিয়ে দেখল প্রায় বছর 30-এর একটি মহিলা মাটিতে চিত হয়ে পড়ে আছে। যে মহিলা মাটিতে চিত হয়ে পড়ে আছে তার পরনে ছাপা শাড়ি, হাতে দুগাছা চুড়ি, মাথার পেছনে রক্ত গড়িয়ে জমাট বেঁধে আছে। ভিড়ের মধ্যে একজন বলল, পুলিশে খবর দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশ এসে যাবে। পিপলি রন কাকুকে ফোন করল। রন কাকু সব শুনে জানালেন যে পুলিশ অফিসার আসবেন, তাকে পিপলিদের কথা বলে দেবেন যাতে ওদের তদন্তের কাজে বাধা না দেয়। পিপলিরা 3 ভাগের ভাগ হয়ে গেল। কুহক গেল মিনতির ঘরে কস্তুরী বাড়ির অন্যান্য ভাড়াটিয়ার সঙ্গে কথা বলতে, আর পিপলি মিনতির মৃতদেহটা ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। একজন মহিলা কুহককে মিনতির ঘরটা দেখিয়ে দিল। কুহক ঘরের ভিতর ঢুকে দেখল ছিমছাম সাদামাটা ঘর। ঘরের একপাশে একটা ছোট্ট খাট রয়েছে, একটা আলমারি, একটা পড়ার কাঠের টেবিল আর কাঠের পুরনো 2টো চেয়ার। খাটের পাশে একদিকে 2টো দেওয়াল তাক আছে। প্রথমে কুহক আলমারির হাতলটা ধরে টানতেই খুলে গেল। কুহক দেখল অল্প কিছু পরনের জামাকাপড় সুন্দর করে গুছিয়ে রাখা আছে। একপাশে ছোট্ট একটা পয়সার ব্যাগ রয়েছে। কুহক দেখল তাতে সব মিলিয়ে 1000-2 টাকা আর কিছু খুচরো পয়সা রয়েছে। জামাকাপড় উল্টে পাল্টে দেখতে গিয়ে একটা ডায়েরি নজরে পড়ল। কুহক চট করে ডায়েরিটা জামার ভেতরে ঢুকিয়ে নিল। কুহক এবার টেবিলের সামনে এলো। টেবিলে একটা পেনদানিতে 2টো নীল কালির আর একটা লাল কালির পেন রয়েছে। খাটটা পরিপাটি করে গোছানো। কুহক খাটের তলাতেও উকি মেরে কিছু দেখতে পেল না। কুহক এবার তাকে দেখতে লাগলো। একটা তাকে কিছু গল্পের বই আর 2টো রবি ঠাকুরের বই রয়েছে। নিচের তাকের কোণে একটা ফাইল দেখতে পেল। কুহক ফাইলটা খুলে দেখল সংসার খরচের হিসাব লেখা কাগজ, কিছু দোকানের বিল আর একটা খাম রয়েছে। কুহক খামটা খুলে দেখল একটা চিঠি। চিঠিটা মিনতিকে উদ্দেশ্য করেই লেখা। কুহক চিঠিটা খুলে দেখল কয়েকটা সংখ্যা লেখা আছে। 5.24.16, 2/12/14, আবার 13.6.7, আর এদিকে 3/10/16। কুহক চিঠিটা পকেটে ঢুকিয়ে বেরোতে গিয়ে হঠাৎ টেবিলের নিচে চোখ পড়ল। কুহক দেখল একটা দলা পাকানো কাগজ টেবিলের নিচে পড়ে আছে। কুহক চট করে কাগজটা তুলে নিল। খুলে দেখল 4 লাইনের ছোট্ট একটা ছড়া লেখা আছে। কবির পাতায় লেখা আছে নাম, জীবনের আজ নেই কোনো দাম, জীবনদাতার হাতে মৃত্যুবাণ, শেষের পাতায় আছে তার প্রমাণ। কুহক ছড়াটার মাথা মুন্ডু কিছুই বুঝল না। খামসহ চিঠিটা মুড়ে পকেটে ঢুকিয়ে নিল। কস্তুরী সারা বাড়িটা একবার ঘুরে দেখল। একতলায় সব সমেত 5টা ঘর আছে। খোঁজ নিয়ে জানতে পারল একদম কোণের দিকে থাকেন অবিনাশবাবু। তিনি বিবাহিত, বয়স 50-এর উপর। সঙ্গে তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে থাকে। ছেলে বিয়ে পাশ করে বর্তমানে বেকার, চাকরির খোঁজ করছে আর পাড়ার গলিতে চায়ের দোকানে আড্ডা মারে। মেয়ে এবার মাধ্যমিক দিল। অবিনাশবাবু পাশাপাশি 2টো ঘর নিয়ে থাকেন। গলির মোড়ে ওনার একটা মুদিখানার দোকান আছে, অবশ্য মোটামুটি ভালো। এরপরে মিনতির ঘরে। মিনতির ঘরের পর অভিকবাবুর ঘর। তিনি এখানে একাই থাকেন। পরিবার দেশে থাকে। পরিবার বলতে স্ত্রী ও বছর 10-এর একটি মেয়ে। অভিকবাবু পেশায় হোমিওপ্যাথ ডাক্তার। বয়স আন্দাজ 35-36। অভিকবাবুর পরের ঘরে থাকে অমিত। অমিতের বয়স 30-এর কাছাকাছি। সুদর্শন, স্মার্ট এবং অবিবাহিত, পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কস্তুরী প্রথমে অবিনাশবাবুর ঘরে ঢুকল। ঘরে অবিনাশবাবুর স্ত্রী আর মেয়ে রয়েছে। অবিনাশবাবুর স্ত্রী রমলা দেবী কস্তুরীকে দেখে একটা চেয়ার এগিয়ে দিলেন। কস্তুরীর মানুষটিকে দেখে বেশ হাসি খুশি মনে হলো।
কস্তুরীকে দেখে অবিনাশবাবুর মেয়ে ঝিমলি এগিয়ে এসে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, তোমরা বুঝি গোয়েন্দা? মিনতিদির খুনিকে ধরতে এসেছ? কস্তুরী হেসে বলল, খুনিকে ধরার চেষ্টা করব। তারপর ঝিমলিকে কাছে টেনে জিজ্ঞেস করল, তুমি মিনতিদিকে চিনতে? ঝিমলি মাথা নেড়ে বলল, বারে, চিনব না? মিনতিদি আমায় পড়া বুঝিয়ে দিত, আমার স্কুলের সব হাতের কাজ করে দিত, খুব ভালো ছিল। কস্তুরী এবার রমলা দেবীকে জিজ্ঞেস করল, মিনতির ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? রমলা দেবী বললেন, মিনতি খুব ভালো মেয়ে ছিল, সবার জন্য ভাবত, সাহায্য করত। আমার মেয়ে তো মিনতির কাছেই পড়তো, ও না থাকলে আমার মেয়ে হয়তো পাশই করতে পারতো না। তবে ওর একটাই দোষ ছিল, ভীষণ একরোখা, কোনো অন্যায় ও মুখ বুজে সহ্য করতে পারতো না। একা মেয়ে মানুষ, সব অন্যায় রুখতে চাইলে পারবে কেন? ঝিমলি সঙ্গে সঙ্গে বলল, এই জন্যই তো দাদার সঙ্গে মিনতিদির ঝগড়া হয়েছিল। রমলা দেবী সঙ্গে সঙ্গে ঝিমলিকে ধমকে থামিয়ে দিলেন। কস্তুরী রমলা দেবীকে জিজ্ঞেস করল, আপনার কি সন্দেহ হয় কাউকে? রমলা দেবী বললেন, আমার বাবু অভিকবাবুকে মোটেই সুবিধার মনে হয় না। হোমিওপ্যাথি ডাক্তার, তার আবার অত ঠাটবাট কোথা থেকে হয়? ওনার ভাবগতিক মোটেই সুবিধের নয় বাপু। কস্তুরী সবকিছু একটা খাতায় নোট করে ঘর থেকে বেরিয়ে গেল। কস্তুরী অবিনাশবাবুর দ্বিতীয় ঘরে উকি মেরে দেখল, ওনার ছেলে খাটে চুপচাপ বসে আছে। কস্তুরী বলল, আসতে পারি? ছেলেটি চমকে কস্তুরীর দিকে তাকালো। চুলগুলো উস্কো খুস্কো, গালে খোঁচা খোঁচা দাড়ি, কেমন অন্যমনস্ক মনে হলো। ছেলেটি একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। কস্তুরী নিজের পরিচয় দিতে ছেলেটি বলল, তার নাম রজত, সবাই রাজু বলে ডাকে। কস্তুরী কোনো ভনিতা না করে সোজাসুজি জিজ্ঞেস করল, মিনতির ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? রাজু চুপ করে রইল। কস্তুরী জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কিছুদিন আগে মিনতির ঝগড়া হয়েছিল? এবার রাজু ফুঁসে উঠে বলল, আপনি কি আমায় সন্দেহ করছেন? মিনতিদির সঙ্গে তো অভিক কাকু অমিতদারও ঝগড়া হয়েছিল। কস্তুরীর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, ঝগড়া হয়েছিল কেন? রাজু বলল, অভিক কাকু নাকি হোমিওপ্যাথি ওষুধে ভেজাল মেশাতো, আর ওনার নাকি অন্য সাইড বিজনেসও আছে। কস্তুরী জিজ্ঞেস করল, অমিতের সঙ্গে মিনতির ঝগড়া হয়েছিল কেন? রাজু বলল, অমিতদা পুরনো ওষুধ ডেট বদলে নতুন বলে বিক্রি করত। কস্তুরী আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে এলো। কস্তুরী এবার অভিক বাবুর ঘরে ঢুকল। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে কস্তুরী বুঝতে পারল, ভদ্রলোক সত্যিই বেশ শৌখিন। অভিকবাবু কস্তুরীর হাবভাব দেখে হেসে বললেন, কি দেখছেন? একজন সাধারণ হোমিওপ্যাথ ডাক্তারের ঘর এত শৌখিন দেখে অবাক হচ্ছেন? কস্তুরী শুধু একটু হাসল। কস্তুরী বুঝতে পারল, ভদ্রলোক শুধু শৌখিনই নন, যথেষ্ট বুদ্ধিমানও বটে। অভিকবাবু বললেন, আমি ডাক্তারির সাথে সাথে অন্য কাজও করি। কস্তুরী বলল, কি কাজ জানতে পারি কি? অভিকবাবু বললেন, আমি বিমার এজেন্ট। এই বাড়ির প্রায় সবাই আমার কাছে জীবন বিমা করেছেন। কস্তুরী জিজ্ঞেস করল, মিনতি দেবীও কি করিয়েছিলেন? অভিকবাবু একটু থমকে গিয়ে বললেন, হ্যাঁ, মিনতিও করেছে। কস্তুরী অভিকবাবুকে জিজ্ঞেস করল, আপনার কি কাউকে সন্দেহ হয়? অভিকবাবু বললেন, আমার একজনকে নয়, দুজনকে সন্দেহ হয়, অমিতকে আর অবিনাশ বাবুকে। কিছুদিন আগেই অমিতের সঙ্গে মিনতির কথা কাটাকাটি হয়েছিল, আর অবিনাশ বাবুকে একদিন মিনতিকে শাসাতে দেখেছিলাম। কস্তুরী জিজ্ঞেস করল, অবিনাশ ঠিক কি বলে শাসাচ্ছিলেন? আপনি কিছু শুনেছিলেন কি? অভিকবাবু একটু চিন্তা করে বললেন, সব ব্যাপারে নাক গলিও না, বিপদে পড়ে যাবে, এসব কথাই বলছিলেন। কস্তুরী পুরো কথোপকথন ডায়েরিতে নোট করে অভিকবাবুর ঘরের থেকে বেরিয়ে এলো। কস্তুরী এরপর অমিতের ঘরে ঢুকল। অমিতের ঘরটাও একদম সাদামাটা, তবে মিনতির ঘরের মতো গোছানো নয়। কস্তুরী অমিতের দিকে তাকিয়ে একটু হাসল।
অমিতের চোখে যেন একটা আতঙ্ক লুকিয়ে আছে মনে হলো। কস্তুরীকে দেখে অমিত ম্লান হেসে বলল, আমি আপনাদের কথা মিনতির মুখে শুনেছি। কয়েকদিন ধরে মিনতি খুব আতঙ্কিত হয়েছিল। কস্তুরী জিজ্ঞেস করল, আপনি কি কাউকে সন্দেহ করেন? অমিত বলল, এখানে আমরা সবাই একই পরিবারের মতো ছিলাম, তবে একমাত্র রাজুই মিনতির উপর বিরক্ত ছিল। কিছুদিন আগে রাতে জোরে মাইক বাজানোর জন্য মিনতির সাথে রাজুর বচসা হয়েছিল। আর এমনিতেও ছেলেটা রকচটা, রাগের মাথায় কখন কি করে বসে কিছু ঠিক নেই। কস্তুরী সব কথোপকথন নোট করে ঘর থেকে বেরিয়ে এলো। পিপলি মিনতির মৃতদেহটা পরীক্ষা করে দেখছিল। মিনতির মাথার পেছন দিকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া মিনতির তলপেটেও একটা বেশ গভীর ক্ষত দেখতে পেল। পোস্টমর্টেম করলে বোঝা যাবে মৃত্যু কোন আঘাতের জন্য হয়েছে। মিনতির মৃতদেহের পাশেই পিপলি একটা ট্যাবলেটের স্ট্রিপ দেখতে পেল। স্ট্রিপটা তুলে নিয়ে দেখল সাধারণ ঠান্ডা লাগা মাথা ধরার ট্যাবলেট। মিনতির চারপাশে ভালো করে খুঁজতে গিয়ে কয়েকটা ভাঙা কাচের টুকরো পেল। পিপলি ভালো করে টুকরোগুলো দেখে মনে হলো বড় কোনো কাচের শিশি বা বয়ামের ভাঙা টুকরো। পুলিশ আসতে পিপলি অফিসারের কাছে নিজেদের পরিচয় দিল। অফিসারের কথা শুনে বুঝতে পারল পিপলিদের পূর্বের কীর্তিকলাপ অফিসারের অজানা নয়। অফিসার পিপলিদের দেখে বেশ খুশি হলেন এবং সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। পিপলিরা মিনতির বাড়ি থেকে বেরিয়ে যে যার বাড়ি চলে গেল। পরদিন আবার তিন মাথা একত্র হলো। পিপলি কুহক আর কস্তুরীর নোটগুলো মনোযোগ দিয়ে দেখছিল। কুহক মিনতির ফাইলে যে চিঠিটা পেয়েছিল সেটা মনোযোগ দিয়ে দেখছিল। তারপর আপন মনেই বলল, 5.24.16, 2/12/14, 13.6.7, 3/10/16। বাদিকের সংখ্যাগুলোর মাঝে মাঝে ফুটকি দেওয়া আছে, কিন্তু ডান দিকের সংখ্যাগুলোর মাঝে মাঝে স্ট্রোক দেওয়া আছে। এরপর ছড়াটা বারবার আপন মনে বলতে লাগলো, কবির পাতায় লেখা আছে নাম, জীবনের আজ নেই কোনো দাম, জীবনদাতার হাতে মৃত্যুবান, শেষের পাতায় আছে তার প্রমাণ। পিপলি হঠাৎ কুহককে জিজ্ঞেস করল, মিনতির ঘরে রবি ঠাকুরের কি কি বই আছে দেখেছিস? কুহক একটু চিন্তা করে বলল, দুটো বইতেই মলাট দেওয়া ছিল। মলাটের গায়ে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা ছিল, কিন্তু বই দুটো খুলে দেখা হয়নি। পিপলি বিরক্ত হয়ে বলল, বই দুটো ফেলে আসা উচিত হয়নি। পিপলি কস্তুরীকে বলল, অবিনাশবাবুর জবানবন্দি এখনো নেওয়া হয়নি। তুই অবিনাশবাবুর সঙ্গে দেখা করে কথা বলবি, তবে বাড়িতে নয়, দোকানে। আসার সময় অবশ্যই মিনতির ঘর থেকে বই দুটো নিয়ে আসবি। অভিকবাবুর ডিসপেন্সারিটাও দেখে আসবি। দুটো জায়গাতেই বড় কাচের জার থাকবে, জারগুলো ভালো করে দেখে আসবি। পিপলি কুহককে বলল, তুই হসপিটালে যাবি, মিনতির বাড়ির সামনে যে ছেলেটিকে মারা হয়েছিল তার খবর নিয়ে আসবি। যদি ছেলেটি কথা বলার মতো অবস্থায় থাকে তাহলে অবশ্যই কথা বলে সব তথ্য সংগ্রহ করে আনবি। পিপলি মিনতির ডায়েরি খুলে দেখতে শুরু করলো। প্রথম দিকের পাতাগুলোতে সাধারণ সংসার খরচ লেখা রয়েছে। পাতা উল্টাতে উল্টাতে মাঝের একটা পাতায় দেখল কয়েকটা লাইনের নিচে লাল দাগ দেওয়া আছে, কিন্তু কিছু লেখা নেই। পিপলি বেশ অবাক হলো। টেবিল ল্যাম্পের তলায় নিয়ে ভালো করে দেখেও কিছু দেখতে পেল না। হঠাৎ কাগজটা ছিঁড়ে টেবিল ল্যাম্পের বাল্বের উপর চেপে ধরল। আস্তে আস্তে লাল দাগের উপর লেখা স্পষ্ট হয়ে উঠল। পিপলি দেখল কতগুলো নাম লেখা রয়েছে, তার মধ্যে একমাত্র রজতের নামটাই চিনতে পারল। পিপলি পাতাটা যত্ন করে আবার ডায়েরির মধ্যে ঢুকিয়ে রাখল। পিপলি বেরোবার জন্য প্রস্তুত হয়ে নিল। লোকাল থানায় গিয়ে মিনতির সম্বন্ধে কিছু তথ্য জানতে হবে। পোস্টমর্টেমের রিপোর্টের ব্যাপারেও খোঁজ নিতে হবে। পিপলি আর দেরি না করে বেরিয়ে পড়ল। পিপলি থানায় যেতেই সেদিনকার পুলিশ অফিসারকে দেখতে পেল। পিপলিকে বসতে বলে অফিসার বললেন,
কয়েকটা কাজ সেরে এক্ষুনি আসছি। অফিসার বেরিয়ে যেতেই পিপলি নোটবুক খুলে প্রয়োজনীয় বিষয়গুলো লিখে নিল। 1. মিনতির মাথায় যে ক্ষতটা ছিল তাতে কোনো কাচের টুকরো পাওয়া গেছে কি না, তাহলে পিপলি নিশ্চিত হবে মিনতির মাথায় কাচের জার বা শিশি দিয়ে আঘাত করা হয়েছিল। দ্বিতীয়ত, মিনতির যে বীমা করা আছে সেটা কত টাকার এবং তার নমিনিকে। মিনতির মৃত্যুর পর টাকাগুলো কে পাবে। 3. মিনতির পরিবারে আর কে কে আছে, মিনতির আগের জীবনের কোনো ঘটনা আছে কিনা। 4. মিনতির বাড়ির সামনে যে ছেলেটিকে মারা হয়েছিল তার সাথে মিনতির বা বাড়ির অন্য কারো যোগাযোগ ছিল কিনা। অফিসার আসতেই পিপলি এক এক করে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে শুরু করলো। উত্তরগুলো নোটবুকে নোট করে নিল। 1. মিনতির মাথায় কাচের কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল, কারণ ক্ষতের মধ্যে ছোট কাচের টুকরো পাওয়া গিয়েছে। 2. মিনতির বেশ মোটা অঙ্কের টাকার বীমা করা আছে, এই বীমার নমিনি ছিল রাজু। মিনতির মৃত্যুর পর এই সমস্ত টাকা রাজুই পাবে। 3. মিনতি অনাথ, ছোটবেলা অনাথ আশ্রমে মানুষ হয়েছে, বড় হয়ে চাকরি পাওয়ার পর এই ভাড়া বাড়িতে চলে আসে। মিনতির পূর্ব জীবনের তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা নেই। 4. মিনতির বাড়ির সামনে যে ছেলেটিকে মারা হয়েছিল সেই ছেলেটি মাঝে মাঝে মিনতির সঙ্গে দেখা করতে আসতো। রাজুকেও ওই ছেলেটির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। পিপলি সব তথ্য নিয়ে থানা থেকে বেরিয়ে এলো। কস্তুরী অবিনাশবাবুর মুদির দোকানে গিয়ে দেখল টুকিটাকি সমস্ত জিনিসই পাওয়া যায়। কস্তুরীকে দেখে অবিনাশবাবু এগিয়ে এসে সামনের বেঞ্চিতে বসতে দিলেন। কস্তুরী বলল, গতকাল আপনার সঙ্গে কোনো কথা হয়নি, তাই আজ একটু কথা বলতে এসেছি। অবিনাশবাবুর ছোটোখাটো গোলগাল চেহারা, একটু গো বেচারা ধরনের দেখতে। কস্তুরী অবিনাশবাবুকে জিজ্ঞেস করল, গতকাল যখন ঘটনাটা ঘটল তখন আপনি কোথায় ছিলেন? অবিনাশবাবু জানালেন, তিনি দোকানেই ছিলেন। কস্তুরী জিজ্ঞেস করল, মিনতির খুনের ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? অবিনাশবাবু একটু চিন্তা করে বললেন, মিনতি আজকাল পাড়ার কিছু বখাটে ছেলেদের সঙ্গে মেলামেশা করত। আমাদের বাড়ির সামনে যে ছেলেটিকে মারা হয়েছে সেই ছেলেটি ওদেরই একজন। ছেলেটিকে আমি মিনতির ঘরে কয়েকবার যেতে দেখেছি। আমার মনে হয় ওই ছেলেগুলোর সাথে মিনতির কোনো কারণে বিবাদ হয়েছিল, আর সেই জন্যই ওকে খুন করা হয়েছে। কস্তুরী অবিনাশবাবুর সঙ্গে কথা বলতে বলতে দোকানটা ভালো করে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ পেছনের দিকে নজর পড়তেই দেখল পেছনের শাড়ির একটা জায়গা ফাঁকা। কস্তুরী উঠে গিয়ে ভালো করে দেখতেই বুঝতে পারল বয়ামটা খুব শীঘ্রই সরানো হয়েছে। তাকের ধুলোর আস্তরণে বয়ামের ছাপ সুস্পষ্ট রয়েছে। কস্তুরী ফাঁকা জায়গাটা দেখিয়ে বয়ামের কথা জিজ্ঞেস করতেই অবিনাশবাবু একটু হেসে বললেন, 2-1 দিন আগে বয়ামে বিস্কুট রাখতে গিয়ে পড়ে ভেঙে গেছে। কস্তুরী সব কথোপকথন নোট করে অবিনাশবাবুর দোকান থেকে বেরিয়ে এলো। মিনতির বাড়িতে ঢুকেই দেখল মিনতির ঘরের সামনে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। কস্তুরী নিজের পরিচয় দিতেই কনস্টেবল থানায় ফোন করে কথা বলে কস্তুরীকে মিনতির ঘরের ভেতর ঢুকতে দিল। কস্তুরী মিনতির ঘরের তাকের বই দুটো নামিয়ে দেখল দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের বই। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পের বই, আর একটা রবীন্দ্রনাথের শেষের কবিতা। কস্তুরী প্রথম বইটার পাতা উল্টে দেখল রবীন্দ্রনাথের ছোট গল্প, যেমন মাল্যদান, শুভদৃষ্টি, রবিবার, এরকম আরও গল্প রয়েছে। দ্বিতীয় বইটা হলো রবীন্দ্রনাথের শেষের কবিতা। দ্বিতীয় বইটা খুলে দেখল বহু ব্যবহারে পাতাগুলো আলগা হয়ে গেছে। কস্তুরী বই দুটো ব্যাগে ঢুকিয়ে নিল। মিনতিদের বাড়ি থেকে বেরিয়ে কস্তুরী অভিকবাবুর ডিসপেন্সারিতে গেল। ভেতরে ঢুকে অভিকবাবুকে দেখতে পেল। অভিকবাবুকে বেশ গম্ভীর দেখালো। কারণটা ডিসপেন্সারির চারিদিকে তাকিয়ে বুঝতে পারল। বেশ কিছু ওষুধের শিশি মাটিতে ভাঙা অবস্থায় পড়ে আছে। অভিকবাবু বললেন, গতকাল মিনতির মৃত্যুর জন্য আসতে পারিনি, আজ এসে দেখি কে বা কারা ভাঙচুর করে রেখে গেছে। কস্তুরী ডিসপেন্সারিটা ঘুরে দেখতে গিয়ে কতগুলো এলোপ্যাথি ওষুধের স্ট্রিপ দেখতে পেল। কস্তুরী জিজ্ঞেস করল, আপনি এলোপ্যাথি ওষুধও দেন? অভিকবাবু একটু ভ্যাবাচাকা খেয়ে বলল,
ছোটোখাটো জ্বর সর্দি কাশিতে মাঝে মাঝে এলোপ্যাথি ওষুধই দিই, তাড়াতাড়ি কাজ দেয়। কস্তুরী আর কোনো কথা না বলে ডিসপেন্সারি থেকে বেরিয়ে এলো। কুহক হসপিটালে পৌঁছে আগেই যে ডাক্তার ছেলেটিকে দেখছেন তার কাছে গেল। ডাক্তার জানালেন ছেলেটির মাথার আঘাত গুরুতর। মাঝে একবার জ্ঞান এসেছিল, জ্ঞান আসার পর মিনতির নামটা বারবার উচ্চারণ করছিল। তারপর ওষুধ দিয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কিছু বলার আগেই জ্ঞান হারায়। পিপলি মিনতির ঘরে পাওয়া চিঠিটা মনোযোগ দিয়ে দেখছিল। একটা প্রশ্নই বারবার মনে ঘোরাফেরা করছিল, বাঁদিকের সংখ্যাগুলোর মাঝখানে ডট চিহ্ন দেওয়া আর ডান দিকের সংখ্যাগুলোর মাঝখানে স্ট্রোক চিহ্ন দেওয়া কেন? পিপলি চিঠিটার মধ্যে এতটাই ডুবেছিল যে পেছনে কুহক আর কস্তুরীর আগমন টেরই পায়নি। কুহক বলল, তোর কি মনে হয় মিনতিকে কে খুন করতে পারে? পিপলি বলল, একটা বিষয় আমি নিশ্চিত, খুনি বাইরের কেউ নয়, ওই বাড়িতেই আছে। না হলে দিনের বেলায় ওইভাবে মিনতিকে মেরে খুনির পক্ষে পালানো সম্ভব নয়। কস্তুরী বলল, আমার তো রাজুকে সন্দেহ হচ্ছে। মিনতি মারা গেলে রাজুই সবচেয়ে বেশি লাভবান হবে। পিপলি বলল, রাজুর লাভের কথা আমরা জানি আর অভিকবাবু জানেন, কিন্তু রাজুর জানার কোনো সম্ভাবনা নেই যদি না অভিকবাবু রাজুকে বলেন। খোঁজ নিয়ে জানতে পেরেছি মিনতি প্রায় 2 বছর আগে বীমা করিয়েছে। রাজুর যদি খুন করার ইচ্ছে থাকতো তাহলে আরও আগে কেন করল না? পিপলি মিনতির ঘরে পাওয়া চিরকুটটা বের করল, ছড়াটা বেশ কয়েকবার পড়ল, তারপর বলল, জীবনদাতার হাতে মৃত্যুবান। ওই বাড়িতে জীবনদাতা বলতে অভিকবাবু রয়েছেন, তিনি পেশায় ডাক্তার, মানুষের জীবন দান করেন। তাহলে কি অভিকবাবুই? কস্তুরী বলল, অমিতকেও জীবনদাতা বলা যায়, কারণ অমিত জীবনদায়ী ওষুধ দেয়। পিপলি কস্তুরীর কাছ থেকে মিনতির ঘরে পাওয়া বই দুটো চেয়ে নিল। তারপর বই দুটো দেখতে দেখতে বলল, দুটো বই কবির লেখা, নিশ্চয়ই এই বই দুটোর মধ্যে কোনো সূত্র রয়েছে। পিপলি ছড়াটার শেষ লাইনটা পড়ল, শেষের পাতায় আছে তার প্রমাণ। পিপলি বই দুটোর শেষের পাতাগুলো ভালো করে উল্টে পাল্টে দেখল, কিন্তু কিছুই খুঁজে পেল না। কুহক বলল, আচ্ছা, অবিনাশবাবুও তো খুন করতে পারেন। পিপলি বলল, মিনতির মাথার উপর দিকে আঘাতটা করা হয়েছিল। ভারী একটা কাচের শিশি বা যার মিনতির মাথায় যে মেরেছে সে নিশ্চয়ই মিনতির থেকে বেশ লম্বা, কিন্তু অবিনাশবাবু ছোটোখাটো চেহারার মানুষ, তার পক্ষে ওইভাবে মিনতির মাথায় মারা সম্ভব নয়। সেই দিক থেকে দেখতে গেলে অভিকবাবু, অমিত আর রাজু 3 জনকে সন্দেহের তালিকায় রাখতে হবে। কস্তুরী বই দুটো দেখতে দেখতে বলল, মিনতির খুব প্রিয় ছিল শেষের কবিতা। বইটা মনে হয় বহুবার পড়েছে। বইয়ের পাতাগুলো আলগা হয়ে গেছে। পিপলির হঠাৎ মনে পড়ল মিনতির মৃতদেহের পাশে একটা ট্যাবলেটের স্ট্রিপ পড়ে থাকতে দেখেছিল। পিপলি ব্যাগের থেকে স্ট্রিপটা বের করে ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখার পর নিজের মনেই বলে উঠল, আশ্চর্য। তারপর হঠাৎ মিনতির ঘরে পাওয়া চিঠিতে লেখা সংখ্যাগুলো নোটবুকে লিখতে আরম্ভ করল। কিছুক্ষণ পর পিপলির মুখটা উজ্জ্বল হয়ে উঠল। পিপলি হেসে বলল, সম্ভাব্য খুনের তালিকা থেকে রাজুর নামটা বোধহয় বাদ দিতে হবে। পিপলি রণজয় বসুকে ফোন করল। রণজয় বসু ও প্রান্ত থেকে হ্যালো বলতেই পিপলি জানতে চাইল মিনতি কোথায় এবং কি কাজ করত। তারপর কিছুক্ষণ হু হা করল আর নোটবুকে লিখে নিল। কুহক আর কস্তুরী হা করে পিপলির দিকে তাকিয়েছিল। পিপলি ওদের দিকে তাকিয়ে বলল, মিনতি বেশ বড় কোনো দলের বিরুদ্ধে লড়তে চেয়েছিল, কিন্তু মিনতির একার পক্ষে লড়াই করা সম্ভব ছিল না। নিশ্চয়ই ওকে সাহায্য করার জন্য আরও কেউ ছিল। পিপলি কুহক আর কস্তুরীকে বলল, আমাদের এক্ষুনি একবার মিনতির বাড়ি যেতে হবে। আবার কোনো দুর্ঘটনা ঘটার আগে সাবধান করে দিতে হবে। এইটুকু বলে পিপলি একদম চুপ করে গেল। কস্তুরী জানত পিপলিকে হাজার জিজ্ঞাসা করলেও পিপলি আর একটা কথাও বলবে না। 3 জনে যখন মিনতির বাড়ি পৌঁছল তখন সূর্য প্রায় পশ্চিম দিকে হেলে গেছে। পিপলি অবিনাশবাবুর স্ত্রী রমলা দেবীর কাছে রাজুর খোঁজ করতেই উনি বেশ ঘাবড়ে গেলেন। আমতা আমতা করে বললেন, রাজু পাশের ঘরেই আছে।
পিপলি পাশের ঘরে ঢুকে দেখল রাজু বিছানায় শুয়ে আছে। পায়ের আওয়াজে চমকে উঠে বসল। পিপলি দেখল এই কদিনে রাজুর চোখ মুখ বসে গেছে, চোখে কেমন যেন একটা ভয়ের ছাপ। পিপলি রাজুর পাশে গিয়ে বসল। রাজুকে বলল, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি জানি তুমি মিনতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিলে, তাই এখানে থাকা তোমার পক্ষে বিপজ্জনক। তাই তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। রাজু আর কোনো কথা না বলে জামাটা গায়ে গলিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। রাজুকে নিয়ে পিপলিরা সোজা থানার দিকে রওনা হলো। বন্ধুরা, খুনিকে ধরতে পারলে কি? থানায় পিপলিরা 3 জন আর রণজয় বসু বসে আছেন। সামনে রাজু মাথা নিচু করে বসে আছে। পিপলি জিজ্ঞেস করল, তোমাদের বাড়ির সামনে যে ছেলেটিকে মারা হয়েছে তাকে তুমি চিনতে? রাজু মাথা নিচু করে বলল, ও আমার বন্ধু রাকা, মানে রাকেশ। মিনতিদিকে আমি, রাকা ও আরও কয়েকজন বন্ধু মিলে সাহায্য করতাম। রাকাকে মারার কথা আমি দৌড়ে মিনতিদিকে গিয়ে বলি। তখন দিদি একটা কাগজে 4 লাইন লিখে কাগজটা আমার হাতে দেয়। তারপর বলেছিল, যদি মিনতিদির কোনো অঘটন ঘটে তাহলে আমি যেন কাগজটা আপনাদের দিই। এরপর আমি রাকার খবর নিতে বেরিয়ে যাই। ঘণ্টাখানেক বাদে বাড়ি এসে দেখি মিনতিদির মৃতদেহ পড়ে আছে। পুলিশও এসে গিয়েছে। আপনাদের মধ্যে একজনকে আমি মিনতিদির ঘরে ঢুকতে দেখেছিলাম। তখনই মিনতিদির দেওয়া কাগজটা আমি ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে দিই, যাতে আপনাদের নজরে পড়ে। পিপলি বলল, তোমায় যখন চিরকুটটা দিল তখন মিনতি কি করছিল? রাজু বলল, বই পড়ছিল, শেষের কবিতা। পিপলি কিছুক্ষণ অন্যমনস্কভাবে বসে রইল। তারপর হঠাৎ হেসে বলল, রণজয় কাকু, খুনিকে আমি বুঝতে পেরেছি, কিন্তু খুনিকে হাতে নাতে ধরতে হবে। সেই জন্য আমাদের একটা সুন্দর গল্প সাজাতে হবে। আপনি আগামীকাল বাড়ির সবাইকে মিনতির ঘরে আসতে বলুন। আমরাও ঠিক সময় পৌঁছে যাব। তবে বেশ কিছু পুলিশকে সাদা পোশাকে ঘরের বাইরে পাহারায় রেখে দিতে হবে, খুনি যেন পালাতে না পারে। এরপর পিপলি অনেকক্ষণ ধরে রণজয় বসুর সঙ্গে আলাদা বসে আলোচনা করল। রাজুকে রণজয় বসু বললেন, তুমি আজ পুলিশের প্রহরাধীনে থানাতেই থাকবে। আগামীকাল আমি এসে তোমায় নিয়ে যাব। মিনতির ঘরে চেয়ারে পরপর অবিনাশবাবু, অভিকবাবু আর অমিত বসে আছে। একপাশে পিপলি, কুহক আর কস্তুরী বসেছে। ঘড়ির কাঁটায় 6টা বেজে 10 মিনিট হয়েছে। সূর্য অনেকক্ষণ অস্ত গেছে। অন্যান্য ঘরে অন্ধকার, শুধু মিনতির ঘরে আলো জ্বলছে। অবিনাশবাবুর স্ত্রী রমলা দেবী আর মেয়েকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পিপলি বলতে শুরু করলো, আপনাদের একটা সুখবর জানানোর আছে। হসপিটালে ছেলেটির জ্ঞান ফিরেছে। সে এখন অনেকটাই সুস্থ। সে জানে মিনতিকে কে খুন করবে বলে ভয় দেখিয়েছিল এবং তাকেও কে মারতে চেয়েছিল। কেন মিনতিকে খুন করা হলো এবং রাকাকেও খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটাই আসল প্রশ্ন। মিনতি কিছুদিন ধরেই একদল নকল ওষুধের কারবারিদের ধরবার চেষ্টা করছিল। এই নকল ওষুধের কারবারির একজন এই ঘরেই উপস্থিত আছেন। রাকা এসে তাকে শনাক্ত করল। আমার মনে হয় তার কাছ থেকেই মিনতির খুনের হদিশ পাওয়া যাবে। এমন সময় রণজয় বসু এসে ঘরে ঢুকলেন। সঙ্গে চাদর জড়ানো একটি ছেলেকে ধরে ধরে নিয়ে এসে চেয়ারে বসালেন। রণজয় বাবু বললেন, রাকা এখনো পুরোপুরি সুস্থ নয়, তাই ওকে বেশিক্ষণ কষ্ট দেব না। ও খালি অপরাধীকে শনাক্ত করবে। রণজয় বসুর কথা শেষ হতে না হতেই ঘরের আলো নিভে গেল। অন্ধকারে ধস্তাধস্তির শব্দ পাওয়া গেল। কেউ একজন ঘরের থেকে ছুটে বেরিয়ে যাবার চেষ্টা করতেই বাইরের সাদা পোশাকের পুলিশেরা তাকে ধরে ফেলল। কুহক উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দিল। বাইরের পুলিশেরা একটা লোককে টানতে টানতে ঘরে নিয়ে এলো। ঘরের আলোতে লোকটার মুখ দেখে সবাই চমকে উঠল। অবিনাশ বাবুর মুখ থেকে একটাই শব্দ বের হলো, অমিত। পিপলি বলল, ইনি মিনতির খুনি। খুব ঠান্ডা মাথায় ইনি মিনতিকে খুন করেছেন। অমিত বাবু সবার সামনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন, কিন্তু লোকচক্ষুর আড়ালে তার অন্য একটা ব্যবসা ছিল। পুরনো এক্সপায়ার ট্যাবলেটের তারিখ বদলে নতুন ট্যাবলেটের সঙ্গে উনি দোকানে বিক্রি করতেন। অভিক বাবুকেও নিশ্চয়ই অমিত বাবু ট্যাবলেটগুলো দিয়েছিলেন, কিন্তু অভিক বাবু খুব সম্ভবত সেগুলো ব্যবহার করেননি।
অভিকবাবু পিপলির কথা শুনে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। অভিকবাবু বললেন, আমার ট্যাবলেটের স্ট্রিপগুলো দেখে একটু সন্দেহ হয়েছিল। পরে ভেবেছিলাম অমিতবাবুকে এই সম্বন্ধে জিজ্ঞেস করব, কিন্তু তার আগে এই ঘটনা ঘটে গেল। পিপলি বলল, অমিতবাবু খুব সম্ভবত মিনতিকে আমাদের ফোন করতে শুনেছিলেন। নিজের কুকর্ম ফাঁস হয়ে যাবে এই ভয়ে মিনতিকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। তবে মিনতি আগেই কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তাই একটা চিরকুটে খুনির সম্বন্ধে কিছু সূত্র লিখে গিয়েছিল। চিরকুটে লেখা ছিল, কবির পাতায় লেখা আছে নাম। মিনতির ঘরে আমি দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের বই পেয়েছিলাম। তখনই বুঝেছিলাম এই বই দুটোর মধ্যে লুকিয়ে আছে খুনির নাম। পরের একটি লাইনে লেখা ছিল, জীবন দাতার হাতে মৃত্যুবান। এই লাইনটা পড়ে আমার সন্দেহ অভিকবাবু আর অমিতবাবুর উপর পড়ে। তবে শেষ লাইনটা শেষের পাতায় আছে তার প্রমাণ। এর অর্থ কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর গতকাল রাজু যখন জানালো মিনতি যখন চিরকুটটা ওর হাতে দিয়ে গিয়েছিল তখন শেষের কবিতা বইটা পড়ছিল, তখনই আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। শেষের কবিতার প্রধান পুরুষ চরিত্রের নাম অমিত রায়। আমি নিশ্চিত হই অমিতবাবুই খুনি। কস্তুরী জিজ্ঞেস করল, মিনতির ডায়েরিতে লেখা ওই সংখ্যাগুলোর অর্থ কি? পিপলি বলল, মিনতির মৃতদেহের পাশে যে ট্যাবলেটের স্ট্রিপ পড়েছিল সেটা দেখতে গিয়ে আমি এই ধাঁধার উত্তর খুঁজে পাই। বাদিকের সংখ্যাগুলো হলো ইংরেজি অ্যালফাবেটের সংখ্যা। 5.24.16 মানে ইংরেজির পঞ্চম অক্ষর, 24তম অক্ষর এবং ষষ্ঠ 10 অক্ষর মানে এক্সপায়ারি ডেট 2/12/14, আর 13.6.7 মানে FFG 3/10/16 মানে ওষুধের ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারিং ডেট। দুটো তারিখ দেখে আমি অবাক হলাম, কারণ এক্সপায়ার ডেট আগে আর ম্যানুফ্যাকচারিং ডেট পরে। এই ওষুধের গণ্ডগোল অমিতবাবুর পক্ষে করা বেশ সহজ। রণজয় পিপলির পিঠ চাপড়ে বললেন, ধন্য তোমার বুদ্ধি, আজ থেকে তোমার নাম দিলাম লেডি শার্লক হোমস। পিপলি অমিতের দিকে তাকিয়ে বলল, এখনো একটা প্রশ্নের উত্তর পাইনি, যেটা একমাত্র আপনি দিতে পারেন। মিনতির মাথায় অত জোরে আঘাত করার পরেও আবার পেটে আঘাত করলেন কেন? অমিত মাথা নিচু করে বলল, মিনতি খুব শক্ত ধাতের মেয়ে ছিল। আমি অভিকবাবুর ডিসপেন্সারি থেকে আনা কাচের শিশি দিয়ে মিনতির মাথায় আঘাত করার পরেও মিনতি ঘুরে দাঁড়িয়েছিল, দুহাত বাড়িয়ে আমাকে ধরবার চেষ্টা করছিল। আমি তখন কাচের শিশির ভাঙা টুকরোটা ওর পেটে ঢুকিয়ে দিই। দ্বিতীয়বার আঘাত করার পর মিনতি মাটিতে পড়ে যায়। ঘরের সবাইকে অবাক করে রাজু চাদর খুলে উঠে দাঁড়ায়। পিপলি হেসে বলল, রাকা এখনো অসুস্থ, হসপিটাল থেকে তাকে এতদূর নিয়ে আসা সম্ভব ছিল না, তাই রাজুকে নিয়ে এই নাটকটা করতে হলো। পিপলি রাজুকে কাছে ডেকে বলল, মিনতি তোমায় খুব ভালোবাসতো, তাই ওর বিমার সমস্ত টাকা তোমার নামে করে দিয়েছিল। এই টাকা দিয়ে নতুনভাবে আবার জীবনটা শুরু করো। পিপলিরা বেরিয়ে এলো মিনতির বাড়ি থেকে। পিপলিদের চলে যাওয়া পথের দিকে রাজু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাজুর দু চোখে জল টলটল করছে। গল্পটি কেমন লাগলো একটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।